একটা সময় ছিল যখন আমরা বুঝতাম না যে এফআই এবিএস এই জিনিসগুলো কি কি। অনেককেই দেখছি যে এফআই বাইক কিনতে চাইতেন না, কার্বোরেটর বাইকই কিনতে চাইতেন, আবার অনেককে দেখছি যে এবিএস পছন্দ করেন না। বাট বর্তমানে কিন্তু সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা কিভাবে হয়েছে? আমরা এখন বুঝতে পারছি যে এফআই এবিএস ব্যাপারটা কিন্তু একেবারে অন্যরকম। মানে আমরা এখন মোটামুটি একটা জায়গায় আসছি যে আমরা জানি যে একটা বাইক যত টেকনোলজিক্যালি আপডেটেড হবে সেই বাইকটাই আমাদের প্রিফার করা উচিত। যেমন আমরা বাইকাররা এখন বুঝতে শিখেছি যে একটা কার্বোরেটর বাইক থেকে এফআই বাইক বেটার, এফআই বাইকগুলোর ইঞ্জিন বেশি স্মুথ হয়, এফআই বাইকগুলো যে কোনো সিচুয়েশনে ভালো মাইলেজ দিতে পারে। আমরা আরো বুঝতে শিখছি যে একটা এবিএস বাইক সেটার ব্রেকিং আরো ভালো হবে, একটা এবিএস ব্রেকিং এর জন্য আমাদের জীবন পর্যন্ত বেঁচে যাইতে পারে। তো টেকনিক্যাল এইসব বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে শিখেছি। আমাদের বাংলাদেশের বাইকাররা এখন যথেষ্ট আপডেটেড। সো একটা বাইক কেনার আগে আমাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা প্রায়োরিটিতে রাখা উচিত বা থাকা উচিত, সেটা হচ্ছে ওই বাইকটা কতটুকু টেকনিক্যালি আপডেটেড, মানে আপডেটেড ফিচার কতটুকু আছে। এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু আমাদের ডিসিশন নেওয়া উচিত। এখন বাংলাদেশের বাজারে টেকনিক্যালি আপডেটেড বাইক বলতে কি বোঝায়? যেমন ধরেন এফআই আছে, এবিএস আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে। এই তিনটা জিনিস বেসিক্যালি আমরা মনে করি টেকনিক্যালি আপডেটেড, প্লাস মিটারে অনেক বিষয় থাকে। বাট বেসিক হচ্ছে এফআই এবং এবিএস। বাংলাদেশের আসপেক্টে এফআই এবিএস বাইকগুলোর বেসিক্যালি দাম একটু বেশি হয়। আর এখানে সারপ্রাইজিং একটা বিষয় হচ্ছে, ধরেন 2 থেকে 2 লাখ 30-40 হাজার এই রেঞ্জের বাজেট যাদের, তারা যখন একটা বাইক কিনতে যান তাদের ক্ষেত্রে বড় একটা ব্যারিয়ার হয়ে যায় যে টেকনিক্যালি আপডেটেড ফিচারগুলো তারা পান না। এফআই এবিএস বাইকগুলোর দাম কিন্তু 2.5 লাখ বা 3 লাখ রেঞ্জে চলে যায়। বাট হোন্ডা একটা বাইক নিয়ে আসছে যে বাইকটা এফআই এবিএস আছে, কিন্তু দাম হচ্ছে মাত্র 2,25,000 টাকা। চলেন আজকে একটা বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিই। যদিও 1 বছর আগে বাইকটা লঞ্চ হয়েছে, বাট আপনাদের আশিক ভাইয়ের ক্ষেত্রে সবকিছু কিন্তু একটু দেরিতেই হয়। আর আজকে যে বাইকটা প্রেজেন্ট করছি, দ্যাট ইজ হোন্ডা SP160 এফআই এবিএস। এই বাইকটার আজকে আমার ফাইন্ডিংস কিভাবে আসতেছে, টোটাল 12 বা 13টা পয়েন্টে আমি এই বাইকটাকে ডিসকাস করব। আজকে ইনিশিয়াল রাইড থেকে যে ফিডব্যাকটা পাইলাম এটাই শেয়ার করব। এই বাইকটার 1 নম্বর যে অ্যাসপেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার লুক। আমার কাছে মনে হয়েছে এই বাইকটার যে লুকটা দিয়েছে এটা ইয়ংদের জন্য না, এটা ইয়ংদেরকে অ্যাট্রাক্ট করবেও না। এটা আমার কাছে মনে হয়েছে যারা একটু সিনিয়র পারসন তাদেরকে কনসেন্ট্রেট করে এই ডিজাইনটা করা হয়েছে। সো সিনিয়র পারসনদের জন্য যদি হিসাব করি আমার কাছে মনে হয়েছে দ্যাটস এ ডিসেন্ট লুক। এই বাইকটার 2 নম্বর আসপেক্টটা হচ্ছে এই বাইকটার প্রাইসিং। প্রাইসিং নিয়ে যদি কথা বলি, এই বাইকটার 2টা ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে সিঙ্গেল ডিস্ক যেটা এফআই বাট নন এবিএস, আর একটা ভার্সন হচ্ছে ডাবল ডিস্ক উইথ এবিএস ভার্সন। সিঙ্গেল ডিস্ক যে ভার্সনটা আছে নন এবিএস, ওইটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,99,000 টাকা। ডাবল ডিস্ক এফআই এবিএস যে ভার্সনটা আছে ওইটার দাম হচ্ছে 2,25,000 টাকা। আমার কাছে মনে হয়েছে যে একটা এফআই এবিএস বাইক, আবার হোন্ডা ব্র্যান্ডের বাইক, মাত্র 2,25,000 টাকা। আবার 160 সিসির একটা বাইক, আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসটা সো রিজনেবল, সো জাস্টিফাইড। এই বাইকটার 3 নম্বর যে অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো দ্যাট ইজ পাওয়ার অ্যান্ড টর্ক। ওকে, বাইকটার একটু পাওয়ার টর্ক নিয়ে কথা বলি এখন। দেখেন এক্সেলারেশন, হোন্ডার বাইকগুলা পাওয়ার কনফিগার যাই হোক না কেন, একটা জায়গাতে আমার মনে হয় কারো কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। হোন্ডা বাইকগুলো বরাবরই পাওয়ার টর্ক ফিডব্যাক সেই লেভেলের দেয়। আমার মনে হয় এই বাইকটার পাওয়ার যদিও 12.7 বিএইচপি, তারপরেও বাইকটা রাইড করে প্র্যাকটিক্যালি আমার মনে হয় নাই যে এটা অনলি 12.7 বিএইচপি পাওয়ার। মানে অ্যাজ ইউজুয়াল হর্নেট বা এক্স ব্লেডে 14 বিএইচপির যে পাওয়ার ফিডব্যাক পাওয়া যায়, আমার কাছে মনে হচ্ছে এই 12.7 বিএইচপির এই বাইকটা অলমোস্ট 14 বিএসপি বাইকের মতো পাওয়ার দিচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে এটা কিন্তু পাওয়ার থেকে টর্ককে ফোকাস করা হয়েছে বেশি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা টর্ক হচ্ছে 14 নিউটন মিটার আর পাওয়ার হচ্ছে 12.7 বিএসপি। সো বুঝতেই পারছেন এটা কিন্তু টর্ক ফোকাসড বাইক। বাট এই বাইকটার ফুল রিভিউ যখন আসবে তখন এটা নিয়ে স্পেসিফিক্যালি কথা বলবো। ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার টপ চেক করবো, 0 to 100 চেক করবো, তখন ইনশাল্লাহ এটা নিয়ে একেবারে ইন ডিটেলস কথা বলবো। এই বাইকটার 4 নম্বর অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো দ্যাট ইজ টায়ার প্রোফাইল। ফ্রন্টে 80/100, রিয়ারে 130/70। রিয়ার টায়ার নিয়ে আমার কোনো ইস্যু নাই। অনেক হায়ার সিসি বাইকেও কিন্তু রিয়ার টায়ারে 130/70 প্রোফাইল আছে।
ট্রাস্ট মি গাইজ এরকম কিন্তু আছে। বাট ফ্রন্ট টায়ারটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা যদি 180 সেকশন অ্যাটলিস্ট হইতো তাহলে এটা আরো বেটার হইতো, বা টপ ইন্ডে স্টেবিলিটি আর একটু ভালো পাওয়া যেত। বাট একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেমন চিনি তেমন মিষ্টি। এই বাইকটার প্রাইস, একটা এফআই এবিএস বাইক মাত্র 2,25,000 টাকা, সেটা আবার ভাই হোন্ডা ব্র্যান্ডের একটা বাইক। সো ওই হিসাব যদি করি, প্রাইস যদি হিসাব করি, তাহলে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নাই। তারপরেও আমার ওপিনিয়ন হচ্ছে প্রাইসটা একটু বেশি হোক, কিন্তু ফ্রন্ট টায়ারের সাইজটাও যেন একটু বাড়ে। 5 নম্বর যে অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং। ফ্রন্টে হচ্ছে 276 মিলিমিটারের ডিস্ক, আর রিয়ারে যেটাতে ড্রাম ভার্সন আছে 130 মিলিমিটার ডায়ামিটারের ড্রাম ব্রেকিং, আর যেটাতে ডিস্ক ভার্সন আছে সেটা হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক। আর এই যে বাইকটা, এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক। একটু আগে আমি রাইড করছি, এটা নন এবিএস যে ভার্সনটা ছিল, এক্সেলেন্ট ব্রেকিং পারফরমেন্স পাইছি। আর এইটার ব্রেকিং পারফরমেন্স প্র্যাকটিক্যালি কেমন পেয়েছি সেটা চলেন রাইড করতে করতে জানি। তবে একটা বিষয়, এটার ব্রেক টেস্ট কিন্তু আজকে করি নাই, এরপরে যে ফুল রিভিউ থাকছে ওইখানে কিন্তু প্র্যাকটিক্যাল ব্রেক টেস্টে আপনারা পেয়ে যাবেন। চলেন তাহলে এটার ব্রেকিং এর ওভারঅল ফিডব্যাকটা কেমন ছিল রাইড করতে করতে। এটার পসিবলি ব্যাটারি লাইনে কোনো একটা প্রবলেম আছে, কিক দিয়ে স্টার্ট করা লাগলো। হোয়াট এভার, ব্রেকিং নিয়ে যদি আমি একটা ফাইনাল ভার্ডিক্টে আসতে যাই, চলেন আরেকটা ফাইনাল ব্রেক ধরে দেখি। মোটামুটি বলতে পারেন এখন 60 রেঞ্জেই আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো ফিডব্যাক পেলাম, যথেষ্ট। ওকে, ব্রেকিং নিয়ে এখন একটা ফাইনাল ভার্ডিক্টে আসতে যাচ্ছি। তার আগে আর একটা এক্সট্রিম টেস্ট করে ফেলি একটু স্পিডে। এক্সেলেন্ট। এত সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন, দেখেন পা নামাইলাম কত পরে, গ্রেট। ওকে, এখন তাহলে ব্রেকিং নিয়ে একটা ফাইনাল ভার্ডিক্টে চলে আসি। ব্রেকিং নিয়ে আমি যদি একটা কনক্লুশনে আসতে যাই, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, রিলায়েবল ব্রেকিং ডেফিনেটলি। আর হোন্ডার এবিএস, চমৎকার এবিএস ফাংশন পাবেন। এবিএস মিস টাইপের কোনো ইস্যু আমার মনে হয় না পাবেন না। কেউ যদি পেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানান। তবে একটা বিষয় ব্রেকিং নিয়ে আমার বলতে হচ্ছে, ব্রেকিং যদিও খুবই চমৎকার, বাট একটা বিষয়, ফ্রন্টের টায়ার সাইজটা যদি আর একটু বড় হইতো, ব্রেকিং ডিস্টেন্সটা হয়তো আরও কমবে। সেক্ষেত্রে পরবর্তীতে যখন ফুল রিভিউ করব তখন ব্রেকিং টেস্ট করে দেখাবো 60 স্পিডে কত ডিস্টেন্সে দাঁড়ায়। বাট ওভারঅল ব্রেক পারফরমেন্স নিয়ে যদি একটা ভার্ডিক্টে আসতে যায়, ডেফিনেটলি আমি বলবো এক্সেলেন্ট ব্রেকিং, এক্সেলেন্ট। এই বাইকটার 6 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা রাইডিং অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। এটা রাইডিং কমফোর্ট জানার আগে চলেন সিট হাইটটা নিয়ে একটু জানি, তারপরে রাইডিং কমফোর্ট নিয়ে রাইড করতে করতে কথা হচ্ছে। সিট হাইট হচ্ছে, দেখেন আমি 5 ফিট 6, আমি মোটামুটি ভালোই পা পাচ্ছি। গোড়ালি হালকা উঁচা হয়ে আছে। আমার 5 ফিট 6 হাইটে, আমার মনে হয় 5 ফিট 4 যারা আছেন তারা মোটামুটি ইজিলি চালাইতে পারবেন। 4 বা 4 প্লাস, 4-এর নিচে হলে একটু ডিফিকাল্ট হবে। এই হচ্ছে সিট হাইটের কাহিনী। রাইডিং কমফোর্ট ডেফিনেটলি হোন্ডা হর্নেট এক্সব্লেড যারা চালিয়েছেন আমার মনে হয় তারা রিলেট করতে পারবেন। এটা এক্সব্লেডের যে হ্যান্ডেলবারটা, সেম হ্যান্ডেলবার পসিবলি, আমার যতটুকু মনে হচ্ছে। বাট এক্সব্লেড থেকে আরেকটু আপরাইট সিচুয়েশন, মানে এক্সব্লেডের যে কমফোর্টটা তার থেকে আরও বেশি কমফোর্ট পাবেন আপনি রাইডে। অফরোড অনরোডে আপনার খুব একটা প্যারা হবে না। বাট আপনি যদি এর আগে অন্য কোনো কমিউটার বাইক চালিয়ে থাকেন, সেক্ষেত্রে মনে হবে যে না, একটু বোধহয় হ্যান্ডেলবারটা স্পোর্টি টাইপের। বাট আপনি অভ্যস্ত হয়ে গেলে আমার কাছে মনে হয় যে এটা কোনো বিষয় না। আপনার কাছে মনে হবে যে এই রাইডিং পজিশন বা সিটিং পজিশনটা পারফেক্টলি কমফোর্টেবল। ওকে, রাইডিং কমফোর্ট তো বললাম। পিলিয়ন কমফোর্ট নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে সিঙ্গেল সিট, যথেষ্ট স্পেশাস এবং গ্র্যাব রেইল আছে। বাই পিলিয়নের জন্য আমার মনে হয় না খুব একটা প্যারা হবে, মানে একেবারেই প্যারা হবে না। এই বাইকটার 7 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস, আর এটা সিটি রাইডে আপনার কন্ট্রোলিং বা ওভারঅল কন্ট্রোলিং কেমন হবে, এই পয়েন্টটাও আমি বুঝতে চেষ্টা করছি রাইড করে করে। ইনফ্যাক্ট যতটুকু পারছি আজকে অল্প সময়ের ভেতরে। চলেন রাইড করতে করতেই এটা টার্নিং রেডিয়াস প্লাস ওভারঅল রাইডে এটার ব্যালেন্স কন্ট্রোলিং কেমন হবে সেটা একটু রাইড করতে করতে জেনে আসি। টার্নিং রেডিয়াসটা একটু চেক করি। প্রত্যেকটা বিষয়ই চেক করতে হচ্ছে, যেহেতু ফুল রিভিউ করতে হবে। যদিও অনেক কিছু চেক আগেই হয়ে গেছে। ওয়াও, গ্রেট। টার্নিং রেডিয়াস তো খুবই ইজিলি টার্ন করতে পারলাম, মানে টার্নিং রেডিয়াসটা খুবই কম, পা নামানো লাগে নাই। গুড, টার্নিং রেডিয়াসটা তো খুবই ভালো। অনেক বাইকে আছে আপনার ইউটার্ন করতে গেলে প্রচুর জায়গা লাগে বা মোড় ঘুরতে, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা প্যারা হয়। বাট সেই প্যারাটা আপনারা এই বাইকে ফিল করবেন না। অ্যাজ ইউজুয়াল হোন্ডার বাইকগুলো যেমন টার্নিং রেডিয়াস খুবই ভালো থাকে, কোনো প্যারা হয় না। সেম লেভেলের টার্নিং রেডিয়াস নিয়ে কোনো প্যারা নাই। এই বাইকটার 8 নম্বর যে পয়েন্টে আমি এই বাইকটাকে জাজ করতে চেয়েছি সেটা হচ্ছে এটার ইঞ্জিন স্মুথনেস বা ইঞ্জিন রিফাইনমেন্ট। একটু হাই আরপিএম এ যাই, 6, 8,
9000 RPM এ গেলাম, বাট ভাইব্রেশন কিন্তু আমি পাইনি। ভাইব্রেশন একেবারেই কোনো ভাইব্রেশন নাই। সো ইঞ্জিন স্মুথনেস নিয়ে যদি কথা বলি, ভাই হোন্ডার ইঞ্জিন আমার তো মনে হয় না কথা বলার দরকার আছে। সুপার রিফাইন্ড, নতুন অবস্থায় আমার কাছে মনে হচ্ছে পারফেক্টলি রিফাইন্ড ইঞ্জিন বা স্মুথ ইঞ্জিন। আর এটা যখন আরেকটু পুরনো হবে তখন বুঝতেই পারছেন যে কোন লেভেলের স্মুথ পারফরমেন্স পাবেন। ইনফ্যাক্ট গতকালকেই আমি একটা এসপি চালিয়েছি, যেটা বোধহয় 6000 বা 5000 কিলোমিটার চলা। ওইটাতে আমি ফিল করছি যে বাটার স্মুথ ইঞ্জিন কাকে বলে। এই বাইকটার 9 নম্বর যে পয়েন্টে আমি এই বাইকটাকে জাজ করতে চেয়েছি, দ্যাট ইজ ওয়েট ডিস্ট্রিবিউশন। ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন ছিল রাইড করতে করতেই জানি। ওয়েট ডিস্ট্রিবিউশন ভাই দেখেন, জাস্ট সি হাউ ইকুয়ালি দ্য ওয়েট ইজ ডিস্ট্রিবিউটেড। জাস্ট সি, দিস ইজ দ্য প্রুফ। আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে। এই বাইকটার 10 নম্বর যে পয়েন্টে আমি এই বাইকটাকে জাজ করতে চেয়েছি সেটা হচ্ছে মাইলেজ। আই হ্যাভেন্ট কন্ডাক্টেড এনি মাইলেজ টেস্ট, বাট কিভাবে মাইলেজ নিয়ে কথা বলবো? হ্যাঁ, কথা বলা যাইতেই পারে। একটু আগে হোন্ডা শোরুমে 2 ভদ্রলোকের সাথে কথা বলে আসছি, প্লাস আরও 2-3 জনের সাথে গত 4-5 দিন এটার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, যারা এটা ফ্রিকুয়েন্টলি রাইড করছে তাদের কাছ থেকে সামারি নিয়ে আজকে ফার্স্ট ইমপ্রেশনের মাইলেজটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। সিটিতে অন অ্যাভারেজ আপনি 45 থেকে 50 রেঞ্জের মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা থেকে। হায় সর্বনাশ, কি অবস্থায়! হোয়াটএভার, সিটিতে আপনি 45 থেকে 50 মাইলেজ পাবেন, আর হাইওয়েতে আপনি 50 থেকে 65 পর্যন্ত মাইলেজ পাবেন। তবে একটা বিষয় কিন্তু ভাই মাথায় রাখতে হবে, মাইলেজ ডিপেন্ড করে কিন্তু রাইডারের উপর, রাইডারের রাইডিং প্যাটার্নের উপর, আর এর সাথে কিন্তু বাইকের যত্ন আছে। এই বাইকটা 11 নম্বর যে পয়েন্টে এই বাইকটাকে জাজ করা যেতে পারে বা আমি চেষ্টা করছি, সেটা হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার। এটাতে কি কি আছে? 1 নম্বর হচ্ছে এইখানে আরপিএম মিটার পেয়ে যাবেন, আর আরপিএম এর ঠিক মাঝখানে হচ্ছে দেখেন নিউট্রাল উঠে আছে। এখানে গিয়ার ইন্ডিকেটর, মানে কত গিয়ারে আছে সেটা দেখতে পাবেন। আর এইখানে কত কিলোমিটার চলছে এটা উঠবে, আর এইখানে স্পিড উঠবে, এখানে টাইম উঠতেছে। আর এইখানে যেটা দেখতে পারবেন, দেখেন ব্যাটারি ভোল্টটা দেখাচ্ছে 13.9 বা 14 এরকম ভোল্ট ওঠানামা করতেছে। আরও যে জিনিসগুলো এখানে দেখতে পারবেন সেটা হচ্ছে দেখেন এইখানে উঠতেছে 1.3, এটা হচ্ছে অ্যাভারেজ মাইলেজ। যেহেতু বাইকটা একটু আগে বের করলাম, সো একটু সময় লাগবে এটার মাইলেজ আসতে। এরপরে কি আসে একটু দেখায় আপনাদেরকে। দেখেন লিটার, এটা বোধহয় ফুয়েল দেখায় কত লিটার আছে, 0.20। আমি জানি না, এটা কেউ জানলে একটু কমেন্ট করে দিন। আর এইখানে দেখেন কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ কত কিলোমিটার পার আওয়ার চালাইছি। এটাও ঠিক মতো উঠতেছে না, কারণটা হচ্ছে মিটারটা যেহেতু খোলা আছে, যে কারণে এখানে অনেক ইনফরমেশনে উঠবে না। সো ওভারঅলি আমার কাছে মনে হয় যতটুকু ইনফরমেশন দরকার ততটুকুই দেওয়া আছে। অ্যাভারেজ মাইলেজ হলে ভাই আর কিছু লাগে না, গিয়ার ইন্ডিকেটর আছে আর আপডেট টাইপের দেখতে একটা মিটার। ওভারঅলি দ্যাটস কুল। এই বাইকটার অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি টেস্ট করছিলাম সেটা সবার শেষে দেওয়া হচ্ছে, কিন্তু টেস্টটা করছিলাম সবার আগে। সেটা হচ্ছে এই বাইকটার সাসপেনশন টেস্ট। SP 160 সাসপেনশন টেস্ট হচ্ছে। ভাঙাচোরার রাস্তা, খুলনাতে এর থেকে বেশি ভাঙাচোরার রাস্তা ভাই পাবেন না। ইভেন আমি বলি ভাই, গ্রামঘাটে গেলেও এর থেকে ভাঙাচোরার রাস্তা এখন পাওয়া যায় না। গ্রামের রাস্তাঘাটও অনেক ভালো। খুলনা এই ময়ূরীর এইখানের এই রাস্তাটা এত খারাপ। দেখি একটু দাঁড়িয়ে রাইড করি। সাসপেনশন টেস্টের সব থেকে ভালো উপায় আমার কাছে মনে হয়। গুড, চমৎকার একটা ফিডব্যাক পেলাম। সামনে দেখি। ওকে, লেটস সি। গুড, এক্সেলেন্ট। নতুন বাইক তো, যে কারণে একটু হার্ড লাগতেছে, বাট ওভারঅলি কিন্তু ভালোই লাগতেছে। একেবারে নতুন বাইকটা যখন পুরনো হবে তখন কিন্তু এই সাসপেনশন প্লেটটা একেবারে ছেড়ে দিবে, তখন কিন্তু এরকম হার্ড একেবারে মনে হবে না। বাট ইনিশিয়ালি আমার কাছে ভালো লাগতেছে, খুব বেশি বাম্পও করতেছে না, আবার অনেক হার্ড সেটাও না, মানে নতুন সাসপেনশন যেরকম থাকে। বাট ওভারঅলি আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, সাসপেনশন এটা যখন বাইকটা আর একটু পুরনো হবে তখন সাসপেনশন প্লেটটা ভালো পাবেন। ওকে, আমার মনে হয় যে আমি ইনিশিয়াল বা ফার্স্ট ইমপ্রেশন রিভিউয়ে যে ব্যাপারগুলো আসলে কনসিডারেশন করা উচিত ওই ব্যাপারগুলো আমি কভার করতে পারছি। এখানে সার্ভিসিং বা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা হয় নাই, এটা নিয়ে ইনশাল্লাহ ফুল রিভিউ খুব শীঘ্রই আসবে, ওইখানেই কথা বলবো। বাট ওভারঅলি আমার কাছে মনে হয়েছে যদি প্রাইস চিন্তা করেন তাহলে মনে হয়েছে ডেফিনেটলি দ্যাটস এ গুড চয়েস। আসলে হোন্ডা ব্র্যান্ডের একটা বাইক যেটাতে FI ABS আছে, আবার মাত্র 2,25,000 টাকা দাম। সো প্রাইস অ্যাসপেক্ট চিন্তা করলে ডেফিনেটলি দ্যাটস এ গুড চয়েস। ওভারঅলি আমার কাছে মোটামুটি সবকিছু ভালোই মনে হয়েছে, বাট ডিটেইলস ফিডব্যাকটা আমি শেয়ার করব এটার ফুল রিভিউতে। তাহলে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, নেক্সট ভিডিও আসছে হোন্ডা লিভো, নতুন একটা কালার বাংলাদেশে আনছে, হয়তো 2-1 দিনের ভিতরে চলে আসবে। এটা নিয়ে আরেকটা রিভিউ আসছে ইনশাল্লাহ। এখন থেকে আপনাদের আশিক ভাইয়ের কাছ থেকে কন্টিনিউয়াসলি রিভিউ পেয়ে যাবেন।